আসিফ মাহমুদ সজীব ভাই একটা ভয়ঙ্কর কথা বলেছেন, আমরা ভয়ঙ্করই বলবো। তিনি বলছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে কেউ বেশি পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। তারেক রহমান, আপনি তো জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন, আপনারা কতটুকু ভায়োলেন্স করেছেন? যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা সত্য হয়ে থাকে এবং সেই ভায়োলেন্স দিয়ে আপনারা কি এখনো তারেক রহমান সরকারকে ভয় দেখাতে চান? আপনারা কি এখনো এই সরকারকে হুমকি দিচ্ছেন? আমি যদি আসিফ মাহমুদ, আপনারা আপনারা সবাই জুলাই যোদ্ধা, সেই হিসাবে যদি আমি এই প্রশ্ন করি যে এই আপনারা কি এই সরকারকে কি ভায়োলেন্স দিয়ে ভয় দেখাচ্ছেন কিনা? অনেক অনেক ধন্যবাদ। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে অংশ নিয়েছি, আমি ফল বিক্রি করতাম তখন, এবার যেমন ফল বিক্রি করছি। আমাকে হঠাৎ AKM ওয়াহিদুজ্জামান ভাই ফোন দিচ্ছে, বলছে তুমি কই? আমি বলছি আমি তো নওগাঁতে ফল বিক্রি করছি। তাই তোমাকে ভাইয়া স্মরণ করছে, তুমি আন্দোলনে নাই কেন? আমি বললাম আমি ছিলাম। তো বলছে এখন ফল বিক্রি করা খুব জরুরি, যে তোমাকে থাকতে হবে, তুমি আসো, তোমার কাজ আছে। তো সেখান থেকে আমি চলে আসি। আমাকে ডাকছিল এই জন্য, আহ, আমাদের বর্তমান PM তিনি জানতেন যে আসিফ, নাহিদ, হাসনাত তারা যে গাদ্দারি করে আন্দোলন বন্ধ করে দেবে, এইটা আমাকে অবগত করেন 15 কি 16 তারিখেই, যে আমরা মনে করছি যে তারা আন্দোলন বন্ধ করে দেবে। সো তুমি মানে তাড়াতাড়ি আসো। শুধু আমি না, আরো যাকে যাকে প্রয়োজন তাদেরকেও উনি অ্যালার্ট করেন যে এই আন্দোলনটা বন্ধ করে দিবে। আসলে সত্য সত্যই তারা বন্ধ করে দিল, এবং আন্দোলনকারীদেরকে উল্টো তারা দুষ্কৃতিকারী এবং আন্দোলনকারীদের উপর দমন পীড়নের বৈধতা দিল, যে আন্দোলনকারীরা ওরা না। ঠিক আছে, এইটা হলো বন্ধ, এটা হলো আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় PM অনুধাবন করেছিলেন যে আন্দোলনটা ওরা বিক্রি করে দেবে বা বন্ধ করে দেবে। তো তখন আমাদের আসলে এর আগের একটা, আমরা যখন এই আন্দোলনে বারবার ঢুকছিলাম, চেষ্টা করছিলাম, বাট ওরা আমাদের রাজনৈতিক পরিচয়ের কারণে ঢুকতে দিচ্ছিল না। এই যে ঢুকতে দিচ্ছিল না। ঠিক আছে, যে সরকার বিরোধী আন্দোলন হবে এরকম ভাবে ঢুকতেই দিচ্ছিল না। তো তখন আমরা ঢুকতে না পেরে বারবার অ্যাটেম্প্ট নিয়ে ওই পানি কিনে দিতাম, খাবার কিনে দিতাম, মাইক ভাড়াটা দিতাম, এগুলো করতাম আর কি। আমাদের কাছ থেকে খরচ দিত, কিন্তু আমাদেরকে আন্দোলনের আমাদের সামনে দেখলে ওরা এক ধরনের মব সৃষ্টি করত, আমাদের উপর মব সৃষ্টি করতো যে আমরা কেন এই আন্দোলনে আসছি। হ্যাঁ, তো আসিফ যখন ওরা আন্দোলনের মাঠটা ছাইড়া দিল, তখন আমাদের জন্য মানে আমাদের আন্দোলনটা শুরু হলো, যেটা সরকার পতনের আন্দোলন আর কি। এবং আমাদের এবং ওদের মধ্যে একটা পার্থক্য আছে। ওদেরকে পাশায় বাড়ি দিলে ওরা বলতেছে না না আমরা সরকার পতনের আন্দোলন করছি না, বাট আমরা চরম মুহূর্তেও, যে আমরা তো এই সরকারের পতনের দীর্ঘদিন থেকে আন্দোলন করছি, ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছি, এবং আজকে আমি সেই কারণেই আন্দোলন করতে আসছি, আমি সেই কারণেই অ্যারেস্ট হলাম। এবং র্যাবের মিডিয়া সেন্টারে আমাকে দিয়ে বলানোর জন্য আমাকে অনেক অত্যাচার করছে, যে শুধু একটা কথা বলবা, যে সবাই ঘরে ফিরে যান। এই কথাটা ওদেরকে দিয়ে বলাইতে পারছে, কিন্তু আমাদেরকে দিয়ে বলাইতে পারে নাই। এটা হলো ওদের আন্দোলন এবং আমাদের আন্দোলনের মধ্যে পার্থক্য এবং মনোবলের পার্থক্য ছিল। এমনকি আমরা যখন জেলে ছিলাম, জেলে একগুচ্ছ মানুষকে আমরা কনভিন্স করে ফেলেছিলাম আমাদের নির্দেশনাগুলো বাহিরে নেওয়ার জন্য, বাইরে আমাদের আইডিয়া গুলো বাহিরে দেওয়ার জন্য। সেইটা জেলখানা থেকে পর্যন্ত আমরা লন্ডনে যোগাযোগ করেছি যে এইটা এখন হওয়া উচিত, এটা আমাদের পারসেপশন, এই হচ্ছে এই যে দেখেন আন্দোলন সাধারণভাবে চলছে, এই আন্দোলনে হঠাৎ করে মিডিয়া ব্যক্তিত্বরা কারা আসলো, কেন আসলো কাকতলীয় ভাবে? আন্দোলন তো শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে ফেলছিল, তাই না মাহবুব ভাই, মাহবুব ভাই? নিয়ন্ত্রণ করে ফেলছিল না? ওরা ডিবি অফিসে গিয়ে স্বাক্ষর করে দিল না? হ্যাঁ, সবকিছু ম্যানেজ করে ফেলেছে, সব ম্যানেজ হয়ে গেছে। কেন আসলো মিডিয়ার ব্যক্তিরা, কেন আসলো? এইখানে রোল প্লে করেছে তারেক রহমান সাহেব, ওনার এখানে গুরুত্বপূর্ণ। এবং এই যে মানে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করা, ঠিক আছে, যে কোন পয়েন্টে পরে কোন পয়েন্ট আসতে হবে, কেন আসতে হবে, কিভাবে আসতে হবে, এইখানে আমরা জেলে থেকেও এই সম্মেলনটা করেছি। হ্যাঁ, তো ওরা কিন্তু কিন্তু আমি বলছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন চলাকালীন অবস্থায় এটা পুরোটাই ছিল স্বতঃস্ফূর্ত,
আওয়ামী লীগ যারা করে তারা এটাকে আপনার হলো আপনার ষড়যন্ত্র বা বিভিন্ন কিছু বলার চেষ্টা করে। আমার দৃষ্টিতে এটা খুবই স্বতঃস্ফূর্ত ছিল, এবং এই দেশের অনেক আওয়ামী লীগ নেতা কর্মী এই আন্দোলনে জয়েন করেছিল এই স্বতঃস্ফূর্ততার কারণে। এখানে এইখানে এখন পর্যন্ত কেউ কনস্পিরেসি খুঁজে পায়নি। কনস্পিরেসি শুরু হয়েছে কখন থেকে? কনস্পিরেসি শুরু হয়েছে 5 তারিখের পর থেকে। 5 তারিখের পর থেকে অর্থায়ন শুরু হয়েছে। সেই অর্থায়নটা কাছে নথি স্বীকার করেছে নাহিদ, আসিফ, সার্জিস, তারা তারা নথি স্বীকার করে অর্থের কাছে বিক্রি হয়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত না এইরকম একটা সেট আপের কাছে মানে সরকার পরিচালনার ভার দিয়ে দেয়, এবং তারা একই সঙ্গে একই ক্লাবের মেম্বার, একসঙ্গে মদ খায়, একসঙ্গে নেশা করে এবং একসঙ্গে আড্ডা দেয়। সেই এক টেবিলে আড্ডার মানুষগুলো ছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজনরা। আমি আবারও বলছি, তারা একসঙ্গে মদ খায়, একসঙ্গে আড্ডা দেয় এবং একসাথে কনস্পিরেসি করে। তারা অর্থের বিনিময়ে পুরা সেট আপ এই একটা সরকার গঠন করে। তো আচ্ছা তারেক, সেইখানে থেকে কনস্পিরেসি শুরু। ঠিক আছে, তারেক রহমান, আমি ছোট্ট করে জানতে চাই, তাহলে এখন হঠাৎ কেন আসিফ বলছে যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে কেউ বেশি পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি, এখন কেন সে সেই কথাটা বলছে? আপনার কি মনে ও হয়? ও না না না, ও আসলে ফাঁপড়বাজ, বুঝছেন? এমনিতে ভূত দেয়, ফাঁপড়বাজ মানে মহা ফাঁপড়বাজ। ও বলছিলাম ঢাকা 10-এ নির্বাচন করবে, বলছে না? তারপরে ও ঢাকা 10-এ নির্বাচন করবে, কিন্তু পোলাপান ভাড়া করে কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ কি ঢাকা 10-এর মধ্যে পড়ছে? তাই না? ও ঢাকা 10-এর সম্মানিত ভোটার বিন্দু এই ব্যানারে ফুল দিতে গেছে, শহীদ মিনারে, সেখানে সবগুলো সাভারের পোলাপান নিয়ে ফুল দিচ্ছে টাকার বিনিময়ে। ঠিক আছে, ডক্টর ইউনূস কিছু করুক না করুক, এই যে আসিফ নাহিদ টাইপের পোলাপানকে এদের জীবদ্দশা যতদিন বাঁচবে অতদিনের জন্য অফুরান্ত অর্থের ব্যবস্থাপনা করে গেছে, এবং তার একটা অংশ মীর শাহ আলম ভাই দেখিয়ে দিয়েছেন। ছোট্ট একটা অংশ, একটা ডুবন্ত বরফের যেমন ছোট্ট কণা দেখা যায়, নিচের বরফটা অনেক বড়। মীর শাহ আলম ভাই যে দুর্নীতিটুকু আসিফের দেখিয়েছে তা বড় দুর্নীতির একটা ছোট অংশ, এবং প্রকৃত দুর্নীতি যদি প্রকাশ পায় এই ছেলেকে মানুষ স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাইতে মাইরে ফেলবে। প্রকৃত দুর্নীতি, এর চুরি চামারির দুর্নীতি যদি প্রকাশ পায়, যদি প্রকাশ করে বিএনপি, শুধু এ না, নাহিদের কথা বলছে না, নাহিদের তো শুরুই হয় দুর্নীতি দিয়ে। এবং সে নিজে ফেসবুকে পোস্ট করেছিল যে কার প্ররোচনায় সে একজনকে অন্যায়ভাবে নিয়োগ দিছিল, যে আওয়ামী লীগে। সে ফেসবুকে পোস্ট দিছিল ধরা খাওয়ার পরে। এবং নাহিদের এরকম আরো অনেকগুলো ধরা আছে। নগদের যে দুর্নীতি এবং জালিয়াতি, নাহিদের সরাসরি হস্তক্ষেপ ছিল। নাহিদের পিএস সে সহ, সে তার বোর্ডে আবার নিয়োগ দিছে 100 কোটি টাকা, কত কোটি টাকা দুর্নীতি জালিয়াতি পুরোটা। এবং এই সেট আপটা মানে আল্লাহ না করুক, সত্যিকার অর্থেই বিএনপি যদি বুদ্ধিমান একটা দল হয় তাহলে দুর্নীতিগুলো প্রকাশ করবে। আর বিএনপি যদি মনে করে যে না, এই ছেলেপেলেগুলোর উপর দয়া করি, এদের মাধ্যমে একটা নির্বাচন হয়েছে বা এরকম যদি পারসেপশন থাকে, আমার কাছে খুব মানে হাস্যকর লাগে। তাদেরকে প্রচুর দয়া করে বিএনপি, এবং বিএনপি শুধু তাদেরকে দয়া করে না, বিএনপি জামাতকেও প্রচুর দয়া করে। এবং এই দয়া দেখলে, বিএনপি জামাতকে যে দয়া দেখে, এই দয়া দেখায়, এটা দেখলে আমার জিদ লাগে যে মানে জামাত কি পরিমাণ কনস্পিরেসি করে। এই কনস্পিরেসির পরে যে কনস্পিরেসির ধরনগুলো কি কি দেখেন। এই যে আপনার হলো একটা মেয়ে, সে তার স্বামীর সঙ্গে গেছে, জামাতের আমির হাউমাউ করে কাইন্দে তারেক রহমানের মেয়ের সঙ্গে তুলনা করে একটা ব্যাখ্যা দিল। এরা কি পরিমাণ শয়তান! এবং এদের যে সাউদা বিবি, হ্যাঁ, কত রকম ফাত্রা একটা মহিলা, কি রকম দেখেন, বাবা এবং মেয়েকে স্বামী স্ত্রীর সঙ্গে প্রেগনেন্সির সঙ্গে তুলনা করেছে। কত বড় জানোয়ার এবং জালিম! এদেরকে বিএনপি দয়া করে, আমার কাছে আশ্চর্য লাগে। এবং গত দিন এই যে আপনার হলো যে ছোট আমাদের মামুনি ধর্ষণের শিকার হয়ে মারা গেলেন, তার ক্ষেত্রে কি করলো জামাতের লোকেরা? আমিনুল, আমাদের ক্রীড়ামন্ত্রী তা সাহেব, তার ছবির সঙ্গে ফটোকার্ড বানিয়ে একটা ফেক গুজব ছড়িয়ে দিল। কত বড় প্ল্যানিং! এবং সেটাকে কেন্দ্র করে মব সৃষ্টি করছে, সেটাকে কেন্দ্র করে জায়গায় জায়গায় মিছিল করছে, প্রোগ্রাম করছে ওইটাকে কেন্দ্র করে। এবং আজকে ওই যে
ইসহাক সরকার বক্তব্য দিচ্ছে যে বিএনপির লোক এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জড়িত। এই ইসহাক সরকার কে? এই ইসহাক সরকার পাথর মেরে মানুষ হত্যা করার কারণে বিএনপি ওকে বহিষ্কার করছে এবং এনসিপি ওকে জায়গা দিছে। এনসিপি এখানে কোনো সততা কাজ করেনি, কোনো নৈতিকতা কাজ করেনি। ওদের দলের মাস্তান দরকার। ওই যে কালকে বের করছে না, বলছে যে মৃত্যু কি পোস্ট দিছে, পিস্তল সহ, হ্যাঁ পিস্তল দিয়ে হামলা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। সেখানে যে আরেক বৈষম্য বিরোধী কমেন্ট করতেছে যে না না এই দুইজন আমাদের বৈষম্য বিরোধী, তাড়াতাড়ি পোস্ট ডিলিট করে। তো এই যে গুজবের রমরমা ব্যবসা, এই ব্যবসা করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে, তারপরেও বিএনপির প্রতি যে দয়াটা দেখায়, যে মায়া দেখায়, আমার কাছে আশ্চর্য লাগে এবং খুব কষ্ট লাগে যে সংসদে এরা দাঁড়িয়ে রাজাকারদেরকে শহীদ বলছে এবং বিএনপির পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে। এই জালিম আজকে যে বলতেছে না যে তড়িৎ বিচার চাই, তড়িৎ বিচার চাই, মানে এখনই বিচার চাই। তড়িৎ বিচার যদি করতো তাহলে তো এটিএম আজহার তো এতদিন কবরে থাকা লাগতো। এটিএম আজহার তো একজন ধর্ষক, আলবদর নেতা, শত শত মানুষকে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, নারীদেরকে পাক বাইনাতে তুলে দিচ্ছে। এটিএম আজহার তড়িৎ বিচার যদি হইতো তাহলে এই রাজাকাররা একটা বয়সে থাকতো। বাংলাদেশে ধর্ষণের তড়িৎ বিচার হলে বাংলাদেশে ধর্ষণের পথিকৃৎ কারা? নারীদের যে ধর্ষণ করতে হবে এই পথিকৃৎ কারা? এই রাজাকাররা, আলবদররা। আমার দুঃখ লাগে, বিএনপি এদের প্রতি মায়া দেখায়, এদের প্রতি কদর দেখায় এবং মনে করে যে এই জামাতকে নিয়েই আস্তে আস্তে সরকার চালাতে হবে, এটা তাদের কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে চলবে, তারপরে বিএনপি ষড়যন্ত্রে পড়বে, আর আমাদের এদের টক শোতে আসে, ভিডিওতে আসে তাদের পক্ষে